আসসালামু আলাইকুম। ডারউইন টেস্টে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছিল, অস্ট্রেলিয়ার কিন্তু ব্যাপারটা ইগোতে লেগেছিল এবং সেই ইগোটাকে বাঁচানোর জন্য তারা দ্বিতীয় টেস্টে বাংলাদেশের উপরে একেবারে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে, আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে, তেমনটা অনুমিত ছিল, তেমনটাই হয়েছে। তবে এতটা রুথলেস তারা হবে আমরা আশঙ্কা করেছিলাম, তবে আশা করিনি। এখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে যে কেন এমন খেললো, ভুল শট খেলেছে, হাবি জাবি। এগুলো আসলে আমি অন্তত আলোচনা করতে চাই না, আমি শুধুমাত্র মিচেল স্টার্কের প্রশংসা করতে চাই। বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করেছেন। মাঝখানে প্যাট কামিন্স এবং জশ হেজেলউড তারাও কিন্তু যথেষ্ট সাহায্য বা যথেষ্ট সহায়তা করেছেন মিচেল স্টার্ককে। মিচেল স্টার্ক আজকে 22 বলের মধ্যে 5 উইকেট তুলে নিয়েছেন এবং সেটা কিন্তু ফাস্টেস্ট না, ফাস্টেস্ট রেকর্ড যেটা সেটা হচ্ছে 15 বলে 5 উইকেট তুলে নেওয়া। এটাও কিন্তু এই মিচেল স্টার্কই করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং সেই টেস্টের সেই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 27 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ ওদিকেই ধাবিত হচ্ছিল, 12 রানে 5 উইকেট পড়ে যায়। বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার ধ্বংস হয়ে গেছে ততক্ষণে। তবে থ্যাঙ্কফুলি ওই মিরাজ আর মুশফিক একটুখানি দাঁড়িয়ে যান, ওই 27 রান ক্রস করে যান, তারপরে মুশফিক আউট হয়ে গেলেও মিরাজ কোনো মতো দাঁড়িয়ে থাকে। লাস্টে দিয়ে শরীফুল, তাইজুল তারা মিলে মানে বোলারদের সাপোর্টে মোটামুটি ভাবে বাংলাদেশ নিজেদের যে লোয়েস্ট স্কোরের রেকর্ড 43 রানের যে স্কোর সেটাকে ক্রস করে যায়। তবে ক্রস করে খুব বেশি দূর যেতে পারেনি, মাত্র 64 রানেই তারা অল আউট হয়ে যায়। এখন প্রথম ইনিংসে আপনি যখন 64 রানে অল আউট হয়ে যাবেন, সেদিন আসলে ক্রিকেট নিয়ে আর বলার কিছু থাকে না, ব্যাটারদের গালিগালাজ করা বাদে। তবে তেমনটা হয়নি। দিন শেষে খেলাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় এসেছে। হ্যাঁ, আপনি মনে করেন আজকে খেলায় কি হয়েছে, বাংলাদেশ 64 রান অল আউট হয়ে গেছে, হাবিজাবি, এগুলো কিচ্ছু জানেন না। আপনি সিম্পলি জানেন যে প্রথম দিন শেষে একটা দল অল আউট হয়ে গেছে এবং আরেকটা দল 100 রানে ইতিমধ্যে এগিয়ে গেছে। তাহলে চালকের আসনে তো অবশ্যই দ্বিতীয় দল, কিন্তু অস্ট্রেলিয়াকে চালকের আসনে রাখলেও এককভাবে তারা আধিপত্য বিস্তার করেছে সেটা কিন্তু বলা একেবারেই যাবে না। বরঞ্চ অস্ট্রেলিয়া ওভারঅল খুশি হবে, 100 রানের লিডে রয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু চিন্তা করবে যে ফার্স্ট ইনিংসেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার যে একটা সুযোগ ছিল সেটা তো তারা করতে পারেইনি, বরং বাংলাদেশ চমৎকারভাবে কামব্যাক করে এসেছে থ্যাঙ্কস টু শরীফুল। দুর্দান্ত বোলিং করেছেন তিনি, প্রথম ওভারে 2টো উইকেট তুলে নিয়েছেন। যখন দরকার ছিল স্টিভেন স্মিথ দাঁড়িয়ে গিয়েছিলেন, তাকে আউট করে দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে হি ওয়াজ ফেনোমেনাল। 6টা উইকেট তিনি কিন্তু তুলে নিয়েছেন। তো এখন আজকে আমি আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং নিয়ে ইতোমধ্যেই অনেক কাটাছেঁড়া হচ্ছে। কোন ব্যাটার কি ধরনের শট খেলছেন, কি ধরনের ভুল করেছেন সেগুলো নিয়ে কাটাছেঁড়া হচ্ছে। সেই জায়গায় আমি যাব না, আমি শুধু একটা অ্যাপ্রোচের সমালোচনা করতে চাইবো বাংলাদেশের, সেটা হচ্ছে বাংলাদেশ একটু বেশি ডিফেন্সিভ খেলে ফেলেছে এই ধরনের উইকেটে। এই ধরনের উইকেট বলতে আমি বলতে চাচ্ছি যেখানে সার্ভাইভ করা কঠিন, সেখানে আপনি শুধুমাত্র সার্ভাইভালের জন্য দাঁড়িয়ে থাকলে রানও আসবে না এবং আপনি সার্ভাইভও করতে পারবেন না এবং দিন শেষে আপনি বিপদে পড়বেন। তেমনটাই কিন্তু হয়েছে আজকে বাংলাদেশের সাথে। ফিরে যেতে চাই 2017-তে, বাংলাদেশ যখন প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল মিরপুরে। সেদিন কি হয়েছিল মনে আছে? সেদিন কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশের 10 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল। তারপর সাকিব এসে একটা কাউন্টার অ্যাটাক করেন। তামিম সেই ম্যাচে সেই ইনিংসে 71 রান করেছেন 144 বল থেকে। তামিম ইকবালের কথা বলছি, প্রায় 50 স্ট্রাইক রেটে। সাকিব প্রায় 65 স্ট্রাইক রেটে তিনি কিন্তু 84 রান করেছিলেন 133 বলে। তামিম দ্বিতীয় ইনিংসেও কিন্তু 50-এর উপর স্ট্রাইক রেটে 78 রান করেছিলেন। মোট কথা হচ্ছে এই ধরনের উইকেটে শুধুমাত্র টিকে থাকার কথা চিন্তা করলে হবে না, আপনাকে কিন্তু রান তুলতে হবে। অস্ট্রেলিয়ারও কিন্তু আজকে 40 রানের মধ্যে 3 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু ওই সময় কমপ্লিটলি বকডাউন না হয়ে স্মিথ এবং ক্যামেরন গ্রিন কি করলেন, তারা বলের মুভমেন্টটাকে একটুখানি ট্যাকেল দিলেন, তখন কিছুটা সময় নিয়েছেন, কিন্তু তারপর তারা কাউন্টার অ্যাটাক শুরু করলেন। কাউন্টার অ্যাটাক করে স্টিভেন স্মিথ তিনি 42 রান করেছেন 74 বল থেকে 57 স্ট্রাইক রেটে। ক্যামেরন গ্রিন অপরাজিত রয়েছেন 51 রান করে 81 বল থেকে 63 স্ট্রাইক রেটে 8টা 4 মেরেছেন এবং দে ওয়ার অ্যাগ্রেসিভ। এর পরে যারা খেলতে চেয়েছিলেন, অ্যালেক্স ক্যারি যদিও আউট হয়ে গেছেন, তিনিও কিন্তু অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। অর্থাৎ অস্ট্রেলিয়া বুঝতে পেরেছিল যে শুধুমাত্র সার্ভাইভালের কথা চিন্তা করলে এই উইকেটে আসলে আপনি সুবিধা করতে পারবেন না এবং এই জায়গাতেই 100 রানের লিডই এখন কিন্তু অস্ট্রেলিয়ার জন্য ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে অস্ট্রেলিয়ার পক্ষে। এবং এই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটাররা কি করেছেন আমরা যদি ওভারঅল দেখি, অস্ট্রেলিয়া কিন্তু আজকে 40 ওভার খেলেছে। 40 ওভারে তারা 4-এর উপরে রান রেটে 165 রান তুলে ফেলেছে। বাংলাদেশ কিন্তু 34 ওভার খেলেছিল। এই 34 ওভারে বাংলাদেশের রান হচ্ছে মাত্র 64, 2-এরও নিচে ওভার প্রতি।
মুশফিকুর রহিম 42 বল থেকে 5 রান করেছেন। মেহেদী হাসান মিরাজ 51 বল খেলে 11 রান করেছেন। আপনি যখন এতটা ডিফেন্সিভ হয়ে যাবেন তখন কিন্তু আপনার জন্য কামব্যাক করাটা খুব কঠিন হবে এবং সেই কঠিন কাজটাই বাংলাদেশের জন্য হয়েছে। এই কঠিন আর থাকেনি, সেটা অসম্ভব হয়ে গেছে, কামব্যাক একদমই হয়নি। বোলিং এর কথা যদি বলি, বাংলাদেশ বেশ কিছু ইজি রান লিক করেছে। ইনিংস শুরুই হয়েছিল একটা 4 বাই রানের মাধ্যমে, পরে আরো বাই রানস এসেছে। তাসকিন প্রচুর নো বল করেছেন। দিস ওয়ার ইজি রানস। আমি শুধুমাত্র এক্সট্রা গুলোকে ইজি রান বলবো। হ্যাঁ, অনেক বাউন্ডারিও এসেছে, কিন্তু বাউন্ডারিকে আমি খুব একটা ধর্তব্যের মধ্যে নিচ্ছি না আজকের ম্যাচের কনটেক্সট অনুযায়ী। আজকের ম্যাচের কনটেক্সট অনুযায়ী স্পেশালি বাংলাদেশ শুরুর দিকে চাচ্ছিল নতুন বলটা কাজে লাগাতে এবং সেটা তারা সক্ষম হয়েছিল। 3টা কুইক উইকেটস তারা পেয়েছিল এবং তারপরে যখন 3 উইকেট তারা পেয়ে যায় তখন কিন্তু তাদের চেষ্টা ছিল প্রত্যেকটা ওভারকে ইভেন্ট করে গড়ে তোলার। এবং উইকেটের জন্য আপনি যখন এরকম অ্যাগ্রেসিভ বোলিং করেন, সেই অ্যাগ্রেসিভ বোলিং এর জন্য আপনি কিছু বাউন্ডারি হজম করতে পারেন, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু আমার কাছে মনে হয়েছে বাউন্ডারির চাইতে এক্সট্রা রানগুলা বাংলাদেশকে আজকে একটু বেশি ভুগিয়েছে, বেশি ক্ষতি করে দিয়েছে। নইলে আমার মনে হয় না দিন শেষে অস্ট্রেলিয়া এত রানের লিডে থাকতে পারতো, 101 রানের লিডে থাকতে পারতো। আর স্মিথ আর গ্রিন তারা কিছুটা লাকিও ছিলেন। প্রথম দিকে দুজনই কিন্তু নড়বড়ে ছিলেন, বেশ কয়েকবার তারা আউটের সুযোগও তৈরি করেছিলেন, কিন্তু বাংলাদেশের ভাগ্যটা একটু খারাপ ছিল এই জায়গায়। সো ওভারঅল বাংলাদেশ আমি বলবো যে খুব ভালোভাবে ফিরে এসেছে এই টেস্টে। খুব ইন্টারেস্টিং একটা টেস্ট হতে যাচ্ছে। মেকাইতে আজকে প্রথম দিনের 10,000 ধারণ ক্ষমতা স্টেডিয়াম, সোল্ড আউট ছিল টিকিট। এবং আমরা প্রথমে ভাবছিলাম যে টাকাটা কি দর্শকদের নষ্ট হচ্ছে নাকি বাংলাদেশ যেভাবে ব্যাট করছে। তবে বাংলাদেশ বোলাররা যেভাবে কামব্যাক করেছে, অবশ্যই বলতে হবে যে দর্শকদের জন্য পয়সা উসুল একটা দিন ছিল। এবং এই টেস্ট পঞ্চম দিনে যাবে না, এই টেস্ট আমার কাছে মনে হচ্ছে তৃতীয় দিনেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই চতুর্থ দিনে যাওয়ার সম্ভাবনাটা আসলে খুবই কম। আমরা আশা করব বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংস এবং অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে এই শিক্ষাটা নেবে। অবশ্যই তানজিদ তামিম বা আমরা মুমিনুলের কথা বলতে পারি বা আমরা মিরাজের কথা বলতে পারি, যারা বাইরের বল চেস করতে গিয়ে আউট হয়েছেন। এই ধরনের ভুলগুলো যদি না করে, বাংলাদেশ যদি একটুখানি ড্রপ অ্যান্ড রান এই ধরনের সিচুয়েশনগুলো আর একটু বেশি সিঙ্গেলস এর উপর মনোনিবেশ করে, তাহলে কিন্তু একটু ফ্লিক শটগুলো যদি ভালো খেলতে পারে, কারণ অ্যাঙ্গলিং বলে আপনি কিন্তু ফ্লিক শটে আপনাকে পারদর্শী হতে হবে। সেই পারদর্শিতা দেখাতে না পারলে কিন্তু আপনি এই ধরনের উইকেটে এই ধরনের কন্ডিশনে রান করতে পারবেন না। বিশেষ করে বোলার্স লাইক স্টার্ক যারা বারবার কিন্তু আপনার স্টাম্প, আপনার পা টার্গেট করবে। তো সেই জায়গাগুলোতে বাংলাদেশ যদি একটুখানি ইমপ্রুভ করে, তাহলে বাংলাদেশ হয়তোবা এই টেস্টে এখনো লড়াই করার মতো অবস্থানে নিজেদেরকে নিয়ে যেতে পারে। তবে ফার্স্ট থিং ফার্স্ট, কালকে সকালে এই 101 রানের লিডটাকে কোনোভাবেই যেন 110 পেরিয়ে না যায়, সেই চেষ্টাটা বাংলাদেশের করতে হবে। এবং সেটা যদি করে এবং বাংলাদেশ যদি সেই জিনিসটা করতে পেরে কালকে সারাটা দিন ব্যাট করতে পারে, উইকেট যাই থাকুক, কালকে যদি সারাটা দিন বাংলাদেশ মোটামুটি ব্যাট করে আর একটুখানি প্রোঅ্যাক্টিভ ব্যাটিংটা করে, তাহলে এই ডেফিসিটটা বাংলাদেশ কিন্তু আমার মনে হয় কাভার আপ করে ফেলতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটা টেস্ট ম্যাচ হতে যাচ্ছে, থ্যাঙ্কস টু ওয়ান্স अगेन দ্য বোলার্স। শরীফুল বাংলাদেশের জন্য বলতে হবে এবং অস্ট্রেলিয়ার জন্য স্টার্ক, কামিন্স, দে ওয়ার ব্রিলিয়ান্ট। প্রথম টেস্টের পর পুরো বিশ্বে বলা হচ্ছিল যে অস্ট্রেলিয়ার বোলারদের বয়স হয়ে গেছে, একটা এইজিং বোলিং লাইন আপ, তারা ভালো করতে পারছে না। এই জন্য সেই সব কিছুই কিন্তু আজকে একেবারেই তুড়ি মেরে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া এবং এই জন্যই কিন্তু তারা অস্ট্রেলিয়া।